প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আবার স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসে। তোমরা সবাই জানো এর আগে আমরা অলরেডি 3টি অধ্যায় শেষ করে আজকে 4র্থ অধ্যায়ে আমরা শুরু করতে যাচ্ছি। 4র্থ অধ্যায় হচ্ছে নিউটনের গতিসূত্র, বল এবং ঘর্ষণ। তো আমরা চেষ্টা করব এই অধ্যায় নিয়ে, এখানে 3টি পার্ট আছে, একটা নিউটনের গতিসূত্র, বল এবং ঘর্ষণ। তো আমরা চেষ্টা করব এই 3টি পার্ট নিয়ে সুন্দরভাবে অধ্যায়টি সম্পূর্ণ করার জন্য। কেমন? তো আজকে আমরা সবাই, তোমরা মাধ্যমিকে পড়ে আসছো নিউটনের গতিসূত্র, তোমরা সবাই জানো আমার মনে হয়। কি বলো তো, নিউটনের গতিসূত্র 3টি নিউটনের গতিসূত্র আছে, তাই না? প্রথম 2টি না জানো, আমরা 3 নম্বরটা জানি, অনেকেই জানি। কি বলো তো? হ্যাঁ, আমরা আজকে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব, নিউটনের গতিসূত্র, বল এবং ঘর্ষণ নিয়ে। কেমন? নিউটনের গতিসূত্র তোমরা হয়তো জানো যে বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন 1686 সালে তার বিখ্যাত একটি গ্রন্থ আছে, ন্যাচারালিস ফিলোসোফিয়া প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা। এই গ্রন্থটিতে জড়তার গুণ এবং গতির নিয়মকে 3টি সূত্রের মাধ্যমে তিনি প্রকাশ করেছেন, যেটাই আমরা নিউটনের গতিসূত্র নামে জানি। 3টি সূত্র নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং এই স্যার আইজ্যাক নিউটন এই 3টি সূত্র প্রকাশ করার আগেও বিজ্ঞানী অ্যারিস্টটল এই যে বল এবং গতির এদের সম্পর্ক নিয়ে উনিও একটি কিছু আবিষ্কার করেছিল। ওনার ধারণা ছিল এরকম যে বল থাকলেই গতি থাকবে। কি বললাম? বল থাকলেই গতি থাকবে। এটা হচ্ছে অ্যারিস্টটলের ধারণা। যে আমরা সাধারণত দেখি যে চলন্ত বাস, ট্রেন, গাড়ি, এগুলো যখন চলে এর উপর কিন্তু ক্রমাগত বল প্রয়োগ করতে হয়। বল প্রয়োগ ছাড়া গতি আসলে হয় না। ওনার ধারণা হচ্ছে এটা। এবং কেন থেমে যাচ্ছে? উনি বলছে যে বল থাকলেই কি থাকবে? গতি থাকবে। এখন তুমি বল প্রয়োগ যদি বন্ধ করো তাহলে কি ওই বস্তুর আর গতি থাকবে না। তো আসলে কি তাই? ওনার ধারণা ছিল এটা, কিন্তু আসলে বিষয়টি ওরকম না। একটা বস্তুর উপর যখন তুমি বল প্রয়োগ করবা, বল যতক্ষণ, তোমার গতি ততক্ষণ থাকবে। এটা অ্যারিস্টটলের ধারণা। কিন্তু বলা হচ্ছে যে বল থাকলেও বস্তু থেমে যায়। কেন? সেটা হচ্ছে ঘর্ষণের কারণে। ঘর্ষণের কারণে বল থাকা অবস্থা কি বস্তু, গতিশীল বস্তু থেমে যেতে পারে। কিন্তু ঘর্ষণ বাদ দিয়ে, মানে ঘর্ষণহীন পথে যদি তুমি কোনো বস্তুকে গতিশীল রাখতে চাও, তাহলে ওই গতিশীল বস্তু চিরকালই গতিশীল থাকবে। যেমন তুমি মসৃণ বরফে যদি মসৃণ কোনো চাকতিকে তুমি যদি গতিশীল করো, তাহলে অনেকটা সময় ধরে বল প্রয়োগ ছাড়াও সে গতিশীল থাকবে। তো এইখানে অ্যারিস্টটল এবং নিউটনের ধারণার কিছুটা পার্থক্য আছে। অ্যারিস্টটল বলেছে কি বলের সাথে গতির সম্পর্ক, কিন্তু নিউটনের ধারণা হচ্ছে যে বলের সাথে গতির পরিবর্তনের সম্পর্ক, অর্থাৎ গতির দিক পরিবর্তনের সম্পর্ক। একটি গতিশীল বস্তুর দিক যদি তুমি পরিবর্তন করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে বল প্রয়োগ করতে হবে। তো এই বিষয়গুলো জানার জন্য আজকে আমরা চেষ্টা করব নিউটনের গতিসূত্র নিয়ে আলোচনা করার জন্য। প্রথমেই বললাম যে 1686 সালে স্যার আইজ্যাক নিউটন তার বিখ্যাত গ্রন্থ ন্যাচারালিস ফিলোসোফিয়া প্রিন্সিপিয়া ম্যাথমেটিকাতে এই 3টি সূত্র, অর্থাৎ জড়তার গুণ এবং গতির নিয়মকে 3টি সূত্র রূপে তিনি প্রকাশ করেছেন। আমরা চেষ্টা করব এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো দেখা যাক, ফার্স্ট ল, প্রথম সূত্র। তোমরা মাধ্যমিকে হয়তো জেনে আসছো সূত্র 3টি। প্রথম সূত্রটি ছিল এমন যে বাহ্যিক বল প্রয়োগে কোনো বস্তুর অবস্থার পরিবর্তনে বাধ্য না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমদ্রুতিতে সমবেগে সরল পথে চলতে থাকবে। কি বলা আছে? বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমদ্রুতিতে সরল পথে চলতে থাকবে। এখানে একটা খুবই ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে বাহ্যিক বল। বাহ্যিক বলটা কি আমরা একটু সেটা জানার চেষ্টা করব। এবং এই প্রথম সূত্র থেকে 2টি বিষয় আমরা ধারণা পেতে পারি। একটা হচ্ছে কি ফোর্স, আর একটা হচ্ছে ইনার্শিয়া। একটা হচ্ছে ফোর্স মানে বল, আর একটা হচ্ছে ইনার্শিয়া মানে জড়তা। এই নিউটনের প্রথম সূত্র থেকে এই 2টা বিষয় সম্পর্কে আমরা জানবো। তাহলে দেখো, আমি বললাম যে বাহ্যিক কথাটা কি। এখানে দেখো একটা পাথরখণ্ডের ছবি এখানে দেওয়া আছে। মহাশূন্যে যদি একটা পাথরখণ্ড ভাসমান অবস্থায় থাকে, এটি ভাসমান অবস্থায় থাকবে। কেন থাকবে? যদি না এই পাথরখণ্ডের উপর কেউ বল প্রয়োগ না করে।
তাই বলা হচ্ছে প্রথম সূত্রে যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমদ্রুতিতে সরলপথে চলতে থাকবে। তাহলে এই পাথরখণ্ডের উপর তুমি যদি কোনো বল প্রয়োগ না করো বা কেউ যদি বল প্রয়োগ না করে তাহলে ওটা স্থিরই থাকবে। এখন যতক্ষণ না তুমি এর উপর বল প্রয়োগ করবা, যদি বল প্রয়োগ করো তাহলে কি হবে, এটি নির্দিষ্ট একটি পথে সমদ্রুতিতে সরলপথে চলতে থাকবে। আর যদি বল প্রয়োগ না করো তাহলে স্থির অবস্থায় থেকে যাবে। এই প্র্যাকটিক্যাল জিনিসগুলো তোমরা বাসার থেকে তোমাদের নিজের থেকে নিজের তুমি যে রুমে থাকো সেখান থেকেও তুমি কিন্তু চিন্তা করতে পারো। একটা টেবিল, তুমি যে টেবিলে পড়াশোনা করো বসে, ওই টেবিলটাকে তুমি যদি এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে টেবিলের উপর কি করতে হবে, বল প্রয়োগ করতে হবে। টেবিল তো এমনি এমনি যেতে পাবে না, তাই না? তুমি করো বা অন্যভাবে যেভাবে করা হোক না কেন, টেবিলটাকে সরানোর ক্ষেত্রে অবশ্যই তোমাকে বল প্রয়োগ করতে হবে। বল প্রয়োগ করেই ওই স্থির বস্তুটার অবস্থান পরিবর্তন করা যাবে, মানে গতিশীল করা যাবে। তাহলে এখানে দেখো বাহ্যিক কথাটা কিরকম, এখানে দেখো আমার দুটো ছবি আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই। এখানে ছবিতে দেখো একটি ছেলে গাড়ির উপরে অর্থাৎ গাড়ির ভিতরে থেকেই গাড়ির দেয়ালে কি করতেছে, বল প্রয়োগ করতেছে। গাড়ির মধ্যে থেকে, গাড়ির ভিতরে থেকে গাড়ির দেয়ালে বল প্রয়োগ করতেছে। তাহলে কি গাড়িটি যাবে? বলো তো, যাবে না। কারণ এটা কি বাহ্যিক বল নয়। এই ছেলেটি এবং গাড়িটি একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্যে থেকেই ও গাড়ির দেয়ালে বল প্রয়োগ করতেছে। তাহলে কি গাড়িটা যাবে? গাড়িটা তার অবস্থান থেকে অন্য কোনো অবস্থানে যাবে না। বিপরীতক্রমে এখানে আঁকা ছবি দেখো, এখানে একটি মেয়ে একটি খেলনা গাড়িকে, যদি আমি একটা তলে একটি খেলনা গাড়িকে একটি মেয়ে রশি ধরে টান দিচ্ছে। দুইটা দেখো এখানে সিস্টেম, একটা হচ্ছে গাড়িটা একটা সিস্টেম, আর হচ্ছে বহিরাগত বাহ্যিক একটা সিস্টেম হচ্ছে মেয়েটি। মেয়েটি যখন এই গাড়িটি রশি ধরে টান দিবে তখনই কিন্তু এই খেলনা গাড়ির তার অবস্থান পরিবর্তন হবে। এটা হচ্ছে বাহ্যিক বল, আর এটা হচ্ছে কি অভ্যন্তরীণ বল। বোঝা গেছে? তাহলে এই জন্য বলা হচ্ছে যে কোনো বস্তুর উপর যতক্ষণ না তুমি বাহ্যিক কোনো বল প্রয়োগ করবা বস্তুটা ততক্ষণ স্থির থাকবে, স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু কি হবে, সমদ্রুতিতে সরলপথে চলতে থাকবে। এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র। নিউটনের প্রথম সূত্র থেকে আমরা দুটো বিষয় ধারণা পেতে পারি, একটা হচ্ছে ফোর্স, আর হচ্ছে ইনারশিয়া মানে বল এবং জড়তা। আমরা চেষ্টা করব এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য। তাহলে বলটা কি, তাই না? আমরা যেটাকে বলি ধাক্কা, তাই না, টান, এটাই আসলে এক প্রকার বল, বল রূপে প্রকাশ হয়। তাহলে বলটা কি, যা কোনো বস্তুর, যা স্থির বস্তুর উপর প্রয়োগ করলে স্থির বস্তু গতিশীল হয় বা হতে চায়, এবং গতিশীল বস্তুর উপর প্রয়োগ করলে গতিশীল বস্তু কি হয়, স্থির হতে চায় বা স্থির হয়। এই ধর্মকেই বলা হচ্ছে বল। কি বলা হচ্ছে বল? যে যা কোন স্থির বস্তুর উপর প্রয়োগ করলে স্থির বস্তু গতিশীল হয় বা গতিপ্রাপ্তি হতে চায়, এবং গতিশীল বস্তুর উপর প্রয়োগ করলে গতিশীল বস্তুকে থেমে যায় বা থেমে যেতে পারে, তাকেই বলা হচ্ছে বল, ফোর্স। বল সম্পর্কে এর আগে আমরা হয়তো বলে আসছি। তাহলে বলের সংখ্যাটা আমরা জানলাম। বল মূলত এই প্রকৃতিতে অনেক ধরনের বলের নামকরণ বা বলের উৎপত্তি হতে পারে, কিন্তু মৌলিক বল হচ্ছে চারটি। হ্যাঁ, তার মধ্যে একটি হচ্ছে মহাকর্ষ বল, যেটা গ্র্যাভিটেশনাল ফোর্স। দুই নম্বর হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। তিন নম্বর হচ্ছে সবল নিউক্লিয় বল, যেটা হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। আর চতুর্থ নম্বরটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল বা উইক নিউক্লিয়ার ফোর্স। কি বললাম, প্রকৃতিতে অনেক ধরনের বলের উৎপত্তি বা নামকরণ থাকলেও
এই চারটি বল মূলত কি মৌলিক বল, অর্থাৎ অন্যান্য বলগুলো এই চারটি বল থেকেই প্রকাশ বা ব্যাখ্যা করা যায়, কিন্তু এই বলগুলো নিজে নিজেই আসলে এগুলা প্রকাশ করতে অন্য কোনো বলের সহযোগিতা আসলে লাগে না। এই চারটা বলের মধ্যে তোমাদের প্রশ্ন থাকতে পারে ছোট ছোট বল, যে মহাকর্ষ বল কি, তড়িৎচুম্বকীয় বল কি, সবল নিউক্লিয় বল কি, বা দুর্বল নিউক্লিয় বল কি, এগুলো তোমাদের থাকতে পারে। তো আমরা একটু বেসিক ছোট করে ধারণা নিতে পারি যে মহাকর্ষ বল কাকে বলা হয়। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে বলা হচ্ছে মহাকর্ষ বল। কি বলা হচ্ছে? মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল তাকে বলা হচ্ছে মহাকর্ষ বল। মহাকর্ষ বলের সংজ্ঞা যদি আমি সমীকরণ আকারে লিখতে চাই, F ইকুয়াল G ইন্টু mm, অর্থাৎ স্মল m ক্যাপিটাল M বাই ডি স্কয়ার। দুটি বস্তুর মধ্যে যদি আমি একটি বস্তু ধরি, যে কোনো বস্তুর ভর হচ্ছে m, আর ক্যাপিটাল M হচ্ছে পৃথিবীর ভর, এবং ডি হচ্ছে কি এই দুই বস্তুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে মহাকর্ষ সূত্র বলা হচ্ছে কি মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণার মধ্যে যে আকর্ষণ বল, এই দুটো বস্তু, পৃথিবীর যে কোনো একটি বস্তু এবং পৃথিবী, এই দুটো বস্তু পরস্পরকে এ বলে আকর্ষণ করবে। কত দূরত্ব থেকে? ডি দূরত্ব থেকে। এবং এই চারটি মৌলিক বলের মধ্যে মহাকর্ষ বল হচ্ছে সবথেকে দুর্বল বল, মানে এই বলের শক্তিটা অনেক কম। অন্যান্য বাকি যে তিনটি মৌলিক বল আছে তাদের থেকে এই বলের আকর্ষণ খুবই দুর্বল। তাহলে মহাকর্ষ বল কাকে বলা হচ্ছে? মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে বলা হচ্ছে মহাকর্ষণ। এই বিষয় সম্পর্কে আমরা আরো বিস্তারিত কিছুক্ষণ পরে জেনে নিব। এরপর দেখো 2 নম্বর কি ছিল আমাদের? 2 নম্বর আমাদের ছিল তড়িৎ চুম্বকীয় বল বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। তড়িৎ চুম্বকীয় বল দুটি আহিত কণা তাদের আধানের কারণে পরস্পরকে যে বলে আকর্ষণ বা বিকর্ষণ করে তাকে বলা হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল। আমরা সবাই জানি যে দুটি বস্তু কণা তখনই আকর্ষণ করবে আধানের ক্ষেত্রে কখন? যখন বিপরীত চার্জ ধর্মী হবে। সমধর্মী চার্জ হলে সেটাকে বিকর্ষণ করবে, কিন্তু বিপরীত চার্জ হলে সেটাকে পরস্পরকে আকর্ষণ করবে। তাহলে তড়িৎচুম্বকীয় বলটা কি এরকম? দেখো আমরা সবাই জানি যে পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে? পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন এবং প্রোটন থাকে, তাই না? এবং তার চতুর্দিকে কি থাকে? কক্ষপথে থাকে ইলেকট্রন। তাহলে এখানে কি নিউট্রন প্রোটন কি একটি আছে বলো তো? এখানে অসংখ্য নিউট্রন প্রোটন আছে, এবং তোমরা হয়তো জেনে থাকবা এই অসংখ্য নিউট্রন প্রোটনগুলো কিভাবে থাকে। আচ্ছা সরি, আচ্ছা দেখো তড়িৎচুম্বকীয় বলটা কি বললাম? যে দুটি বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করবে, কিন্তু সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে। তো এখানে একটি বস্তু কণা যার চার্জ হচ্ছে প্লাস কিউ, এখানে আরেকটি বস্তু কণা যার চার্জ হচ্ছে মাইনাস কিউ, অর্থাৎ এই দুটি বস্তু কণা পরস্পরকে আকর্ষণ করবে। কেন? হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ। কিন্তু সমধর্মী যদি হয় মানে প্লাস প্লাস, তাহলে কি করবে? পরস্পরকে বিকর্ষণ করবে। আর এটা কি করবে? আকর্ষণ করবে। সেই দেখো যে অন্যরকম যদি হয় যে মাইনাস, এটাও মাইনাস, দুটি বস্তু কণার নেগেটিভ চার্জ, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রেও বিকর্ষণ করবে। বোঝা গেছে? তড়িৎচুম্বকীয় বলটা হচ্ছে কি দুটি সমধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করবে, দুটি বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করবে, এবং সমধর্মী চার্জ পরস্পর কি করবে? বিকর্ষণ করবে। এটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল। এবং তড়িৎ এবং চুম্বক, আমরা চুম্বকের ক্ষেত্রে এটা বলতে পারি, তোমরা সবাই জানো যে চুম্বক কি করে তাদের, যদি তুমি চুম্বকের দুটো মেরু আছে, একটা উত্তর মেরু একটা দক্ষিণ মেরু, উত্তর মেরু দুটি মেরু যদি সেম একই হয় তাহলে কি হয়? বিকর্ষণ করে। কিন্তু যখন উত্তর মেরু আর অপর একটা চুম্বকের দক্ষিণ মেরু যখন তুমি কাছাকাছি নিয়ে আসবা তখন তাদেরকে কি করে? আকর্ষণ করে। তড়িৎ এবং চুম্বকীয় বলটা হচ্ছে এটা গেল তড়িতের ক্ষেত্রে যখন বিপরীতধর্মী চার্জ হবে পরস্পরকে আকর্ষণ করবে, যদি সমধর্মী চার্জ হয় পরস্পর বিকর্ষণ করবে। সেম চুম্বকের ক্ষেত্রে তাই, যখন উত্তর মেরু দক্ষিণ মেরু একদিকে হবে তখন আকর্ষণ করবে, আর যখন সেম একই মেরু হবে উত্তর মেরু তখন কি করবে? পরস্পরকে বিকর্ষণ করে দিবে। এবং তারপরে দেখো
আমি হয়তো 3 নম্বর টপিকটা আগে একটু বলতে শুরু করেছিলাম। 3 নম্বর ছিল আমাদের কি সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল কাকে বলা হয়? এই যে আমরা যেটা আমি কিছুক্ষণ আগে বলা শুরু করেছিলাম, সবল নিউক্লিয় বল। এটা হচ্ছে আমরা সবাই জানি একটা নিউক্লিয়াসের নিউক্লিয় তথা উপাদানগুলো, নিউক্লিয়াস একটা পরমাণুর নিউক্লিয়াসের যে উপাদানগুলো থাকে, এই উপাদানগুলো পরস্পর যে বলে আকর্ষণ করে তাদের কি বলা হচ্ছে? সবল নিউক্লিয় বল। এই বলটাকে বলে সবল নিউক্লিয় বল। কারণ দেখো, একটি পরমাণুর নিউক্লিয়াসে আমরা কি জানি? প্রোটন থাকে এবং নিউট্রন থাকে, এবং তার চতুর্দিকে কি থাকে? ইলেকট্রন থাকে। আমরা তোমরা তো জেনে আসছো যে প্রোটনের চার্জ হচ্ছে কি ধনাত্মক, প্রোটনের চার্জ হচ্ছে ধনাত্মক, প্রোটন প্লাস, নিউট্রন হচ্ছে কি চার্জ নিরপেক্ষ, এর কোনো চার্জ নেই, আর ইলেকট্রন হচ্ছে কি নেগেটিভ, ঋণাত্মক চার্জযুক্ত। বোঝা গেছে? একটি পরমাণুর নিউক্লিয়াসে অসংখ্য প্রোটন এবং নিউট্রন তারা এরকম করে অবস্থান করে। এটা প্রোটন, এটা নিউট্রন, প্রোটন, প্রোটন, নিউট্রন, যদি এরকম করে থাকে তারা, তাহলে দেখো আমরা তো জানি, কিছুক্ষণ আগে আমরা জেনে আসলাম যে যদি সমধর্মী চার্জ পরস্পর কাছাকাছি থাকে তখন কি বিকর্ষণ করে। কিন্তু এখানে তো নিউট্রন প্রোটনগুলো সংস্পর্শে আছে, তাহলে পজিটিভ নিউট্রন, পজিটিভ প্রোটন বা পজিটিভ প্রোটন, পজিটিভ প্রোটন একই সাথে আছে, তাহলে তার বিকর্ষণ কেন করে না? কেন করে না জানো? এই সবল নিউক্লিয় বলের কারণে। কিছুক্ষণ আগে আমরা জানলাম সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, তড়িৎচুম্বকীয় বলকে, কিন্তু এখানে তো বিকর্ষণ করতেছে না। কেন? ওই বলটাকে উপেক্ষা করে সবল নিউক্লিয় বলের দরুনেই কি হয়? এই নিউক্লিয়াসের স্থায়িত্ব বেড়ে যায়, যার দরুন সমধর্মী চার্জ পরস্পর সংস্পর্শে থাকলেও তারা বিকর্ষণ করে না। এই সবল নিউক্লিয় বলের কারণেই তারা কি পরস্পর একত্রে এই নিউক্লিয়াসকে স্থায়িত্ব দান করে। বোঝা গেছে? এইটি হচ্ছে সবল নিউক্লিয় বল। তারপরে আরেকটি আছে দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল, এটি হচ্ছে স্বল্প পাল্লার এবং অল্প মানের বল, যা অনেক নিউক্লিয়াসে অস্থিতিশীলতার সৃষ্টি করে, যার জন্য আলফা বিটা কণা, আলফা বিটা গামা ইত্যাদি কণাগুলো নির্গত হয়। এটা তোমাদের বইয়ে দেখে নিবা। দুর্বল নিউক্লিয় বলটা কি? স্বল্প পাল্লার এবং অল্প মানের বল, যা অনেক নিউক্লিয়াসে অস্থিতিশীলতার সৃষ্টি করে, যার জন্য আলফা বিটা গামা ইত্যাদি কণাগুলো নির্গত হয়। এটাকে যদি আমরা একটু চেষ্টা করি এরকম করে দেখার, আইসোলেটেড আইসোলেটেড নিউট্রনকে যখন আমরা কি করব, এটাকে যদি তুমি আইসোলেটেড নিউট্রনকে তুমি এটা সাধারণত এরকম হয়, পরীক্ষার মাধ্যমে এটা প্রমাণিত, আফটার 7 মিনিট, মানে 7 মিনিট পর এর ধ্বংস হবে বা বিক্রিয়া হবে। বিক্রিয়া করে এখান থেকে কি পাওয়া যাবে? এখান থেকে প্রোটন পাওয়া যাবে, এখান থেকে ইলেকট্রন পাওয়া যাবে, এবং একটা পাওয়া যাবে কি ইলেকট্রন ও নিউট্রন। এটাকে বলা হচ্ছে ইলেকট্রন ও নিউট্রিনো। এই সম্পর্কে ফিজিক্স 1 এর শেষের দিকে হয়তো তোমরা একটা অধ্যায় পেতে পারো, হ্যাঁ, তেজস্ক্রিয়তার অধ্যায়। এটাকে শুধু আমি শর্ট করে বলিনি, এটা আইসোলেটেড নিউট্রনকে 7 মিনিট ধরে, অর্থাৎ এর ডিকে মানে ধ্বংসটা হবে, এর বিক্রিয়াটা হবে এরকম 7 মিনিট পরে, এখান থেকে আমরা কি পেতে পারি? একটা প্রোটন পেতে পারি, একটা ইলেকট্রন পেতে পারি, এবং ইলেকট্রনের নিউট্রন একটা পেতে পারি। অর্থাৎ এই দুর্বল নিউক্লিয় বল হচ্ছে স্বল্প পাল্লার অল্প মানের একটি বল, যার দরুনে এই বিক্রিয়াটা করার কারণেই, এই ধ্বংস ডিকেটা হওয়ার কারণে এখান থেকে আলফা বিটা এবং গামা এই কণাগুলো রশ্মিগুলো আমরা পাই। এটা হচ্ছে দুর্বল। এটা সম্পর্কে আমরা চেষ্টা করব পরবর্তীতে, একটা ফিজিক্স অধ্যায় আছে তেজস্ক্রিয়তা অধ্যায়, চেষ্টা করব ওখানে বিস্তারিত আলোচনা করার জন্য। তাহলে আমরা 4টা বল সম্পর্কে আজকে জেনে নিলাম মোটামুটি। তারপর আমরা প্রথম সূত্র থেকে বলের ধারণা পেয়েছিলাম, তাই না? ফোর্স, 4 ধরনের মৌলিক বল সম্পর্কে আমরা জানলাম। এই ফোর্স মানে বলের মৌলিক একক আছে, এখানে কিছু কিছু তোমাদের ইম্পর্টেন্ট বল পরিমাপের এককগুলো কিরকম। এখানে 2 ধরনের একক আছে বল পরিমাপের ক্ষেত্রে। প্রথমটা হচ্ছে বল পরিমাপের 2 রকম পদ্ধতি এখানে আছে। একটা হচ্ছে বলের পরম একক। এই বিষয়গুলো বেসিক তোমাদের জানতে হবে, হ্যাঁ। তোমাদের ম্যাক্সিমাম অধ্যায় কিন্তু ম্যাক্সিমাম অধ্যায় বলো, তোমাদের কিছু কিছু সাবজেক্ট আছে
রিলেটেড, যে এগুলো তোমাকে খুব সহযোগিতা করবে। পরম একক আর দ্বিতীয়টা হচ্ছে তোমাদের অভিকর্ষী একক, পরম একক বা নিরপেক্ষ একক। তাহলে এই ফোর্স বল পরিমাপের দুইটি একক আছে, একটা হচ্ছে পরম একক এবং দ্বিতীয় হচ্ছে অভিকর্ষী একক। পরম এককটা কি? যে একক স্থানভেদে পরিবর্তন হয় না, যে এককের মান স্থানভেদে পরিবর্তন হয় না তাকে বলা হচ্ছে পরম একক। এই পরম এককের আমরা এখন জানবো তিনটি সিস্টেমে। আমি একটু বিষয় দেই। দেখো, বলের পরম এককে প্রথমে আছে MKS বা SI পদ্ধতিতে বলের পরম একক হচ্ছে নিউটন। কি বললাম? বল পরিমাপের দুইটি পদ্ধতি, এখানে একটা হচ্ছে বল পরম একক, বল পরিমাপের দুইটি একক, একটা হচ্ছে বলের পরম একক আর একটা হচ্ছে অভিকর্ষী একক। সেই বলের পরম এককের প্রথমে MKS বা SI পদ্ধতিতে বলের পরম একক হচ্ছে নিউটন। 1 নিউটন বল কাকে বলে? সরি, 1 নিউটন বল সমান লেখা যায় 1 কিলোগ্রাম গুণন 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখান থেকে কিন্তু সংজ্ঞাগুলো যায়, সংজ্ঞা দেওয়া যায় কেমন? দেখো, 1 নিউটন সমান হচ্ছে 1 কিলোগ্রাম ইনটু 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে বলা যাচ্ছে যে বল 1 কিলোগ্রাম ভরের উপর ক্রিয়া করে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে তাকে বলা হচ্ছে নিউটন, 1 নিউটন। বুঝা গেছে কি বললাম? এখান থেকে আমি সংখ্যাটা লিখে দিচ্ছি না, তোমরা এখান থেকে সুন্দরভাবে সংখ্যাগুলো প্রতিটা ক্ষেত্রে এভাবে দিতে পাবা। কি বললাম? 1 নিউটন ফোর্স বল কাকে বলে? যে বল 1 কিলোগ্রাম ভরের বস্তুর উপর ক্রিয়া করে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে তাকে বলা হচ্ছে 1 নিউটন বল। 2 নম্বর হচ্ছে CGS পদ্ধতিতে বলের পরম একক হচ্ছে ডাইন। 1 ডাইন বল কাকে বলা হচ্ছে? 1 ডাইন সমান 1 গ্রাম ইনটু 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। সেম এখান থেকে তুমি যদি সংজ্ঞাটা করতে পারো, পরবর্তীতে এখান থেকে তুমি সংজ্ঞাটা করতে পারো ডাইনের। কি রকম? 1 ডাইন বল সমান কাকে বলে? 1 ডাইন বল কাকে বলে? যে বল 1 গ্রাম ভরের বস্তুর উপর ক্রিয়া করে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে তাকে বলা হচ্ছে 1 ডাইন বল। 3 নম্বরটা দেখো, ফুট পাউন্ড সেকেন্ড সিস্টেমে বলের পরম একক হচ্ছে পাউন্ডাল। তাহলে 1 পাউন্ডাল ফোর্স কাকে বলে? 1 পাউন্ডাল সমান 1 এলবি। 1 এলবি কি বলতো? এলবি তোমাদের আমি প্রথম লেকচারের মধ্যে যদি মনে থাকে, হয়তো মনে আছে, এলবি সমান আমরা কি বলি? পাউন্ড। 1 পাউন্ড ইনটু 1 ফুট পার সেকেন্ড স্কয়ার। তাহলে 1 পাউন্ডাল কাকে বলা হচ্ছে? যে বল 1 পাউন্ড ভরের বস্তুর উপর ক্রিয়া করে 1 ফুট পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে তাকেই বলা হচ্ছে 1 পাউন্ডাল বল। বোঝা গেছে? আমি যেভাবে বললাম তোমরা অবশ্যই বাসায় খাতা কলম নিয়ে সংজ্ঞাগুলো তোমরা এইভাবে দিতে পারো। তাই বলতেছি, তুমি যদি এই সমীকরণটা মনে রাখো তাহলে অবশ্যই তোমার সবগুলো তুমি লিখতে পাবা। কি বলা হচ্ছে? 1 নিউটন বল কাকে বলা হচ্ছে? যে বল 1 কিলোগ্রাম ভরের বস্তুর উপর ক্রিয়া করে 1 মিটার পার সেকেন্ড ত্বরণ সৃষ্টি করে তাকে বলা হচ্ছে 1 নিউটন বল। 1 ডাইন বল কাকে বলা হচ্ছে? যে বল 1 গ্রাম ভরের বস্তুর উপর ক্রিয়া করে 1 সেন্টিমিটার পার সেকেন্ড ত্বরণ সৃষ্টি করে তাকে বলা হচ্ছে 1 ডাইন। 1 পাউন্ডাল কাকে বলা হচ্ছে? যে বল 1 পাউন্ড ভরের বস্তুর উপর ক্রিয়া করে 1 ফুট পার সেকেন্ড ত্বরণ সৃষ্টি করে তাকে বলা হচ্ছে 1 পাউন্ডাল। এটা গেল কি? বলের পরম একক। এবার আমরা দেখব বলের অভিকর্ষ এককগুলো কি। সেই একইভাবে বলের 3টি অভিকর্ষ একক আছে। যার প্রথমটা হচ্ছে MKS বা SI পদ্ধতিতে বলের অভিকর্ষীয় একক। MKS বা SI পদ্ধতিতে বলের অভিকর্ষ একক হচ্ছে কিলোগ্রাম ওজন। এটাকে প্রতীক দিয়ে লিখি। তাহলে 1 কিলোগ্রাম ওজন সমান কত? 1 কিলোগ্রাম ওজন সমান হচ্ছে 1 কিলোগ্রাম ইনটু জি মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখো,
এটা হচ্ছে এমকেএস বা এসআই পদ্ধতিতে বলের অভিকর্ষ একক। এসআই পদ্ধতিতে বলের অভিকর্ষ একক হচ্ছে কিলোগ্রাম ওজন। 1 কিলোগ্রাম ওজন বল সমান কি বা কাকে বলে, কি বলা হচ্ছে? তাহলে 1 কেজি ভরের বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে তাকেই বলা হচ্ছে 1 কিলোগ্রাম ওজন। অথবা তুমি বলের পরম এককে আমরা যে একক এই এই কি বলে সমীকরণগুলো দিয়ে সংজ্ঞাগুলো দিলাম, তুমি সেম একইভাবে দিতে পারবা। কেমন? সেটা হচ্ছে যে বল 1 কিলোগ্রাম ভরের বস্তুর উপর ক্রিয়া করে জি মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে, এটি কি? অভিকর্ষ ত্বরণ। অর্থাৎ আমরা ত্বরণের প্রতীক তোমরা দেখবা যে আমাদের এই ফিজিক্স 1 এ তোমাদের ত্বরণের প্রতীক দেখবা এফ দেয়া আছে কোথাও, হ্যাঁ এফ অথবা এ আকারেও দেয়া আছে। আর ত্বরণ আবার কি আছে? জি। জিটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ অর্থাৎ পরন্ত বস্তুর ক্ষেত্রে। আর যখন তোমার এফ অথবা এ ব্যবহার হবে সেটা হচ্ছে তোমার রৈখিক বেগের ক্ষেত্রে, মানে সরলরৈখিক বেগের ক্ষেত্রে তোমার এই প্রতীকগুলো ব্যবহার করা হয়। এফ এর জায়গায় তুমি এ ইউজ করতে পারো। আর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তাহলে বলের অভিকর্ষ ত্বরণ অভিকর্ষ এককের ক্ষেত্রে কি বলা হচ্ছে? যে তুমি প্রথমটা দিতে পারো যে পৃথিবীতে 1 কেজি ভরের বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বল আকর্ষণ করে তাকে বলা হচ্ছে 1 কিলোগ্রাম ওজন। দ্বিতীয় হচ্ছে সিজিএস পদ্ধতিতে বলের অভিকর্ষীয় একক হচ্ছে গ্রাম ওজন। তাহলে 1 গ্রাম ওজন সমান কত? 1 গ্রাম ওজন সমান 1 গ্রাম ইনটু জি সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। সে একইভাবে তুমি বলতে পারবো আবার যে 1 গ্রাম ভরের বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বল আকর্ষণ করে তাকেই বলা হচ্ছে 1 গ্রাম ওজন। 3 নাম্বারটা তুমি আবার কি দিতে পারো? ফুট পাউন্ড সেকেন্ডে বলের অভিকর্ষ একক হচ্ছে কি? পাউন্ডাল ওজন। তাহলে 1 পাউন্ডাল ওজন সমান কত? 1 পাউন্ড 1 পাউন্ড ইনটু জি ইনটু ফুট পার সেকেন্ড স্কয়ার। সেম একইভাবে বলতে পারো তুমি যে 1 পাউন্ডাল ওজন কাকে বলা হয় বলতে কি বোঝো? তাহলে 1 পাউন্ড ভরের কোন বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে তাকে বলা হচ্ছে 1 পাউন্ডাল ওজন। এটাকে তুমি শর্ট করে লিখতে পারো এখানে জি, এটা কি বলা যায়? জি নিউটন। তার মানে কি? জি তো আছে, আমরা জানি 1 কেজি ইনটু 1 মিটার, তো 1 কিলোগ্রাম ইনটু 1 মিটার পার সেকেন্ড স্কয়ার সমান কি লাগা যায়? নিউটন। অর্থাৎ যে বল 1 কিলোগ্রাম ভরের বস্তুর উপর ক্রিয়া করে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে তাকে কি বলা হচ্ছে? নিউটন। তাহলে আমরা জির সাথে কি নিউটন লিখতে পারি না? সেম এটা আমরা লিখতে পারি জির সাথে কি লিখতে পারি? ডাইন। সেম এটাও লেখা যাবে জি ইনটু পাউন্ডাল। আমরা তো জানি তাই না যে বল 1 পাউন্ড ভরের উপর ভরের বস্তুর উপর ক্রিয়া করে 1 ফুট পার সেকেন্ড ত্বরণ সৃষ্টি করে তাকে তো বলা হচ্ছে 1 পাউন্ডাল। তাহলে আমরা জির সাথে পাউন্ডাল শর্ট করে লিখতে পারি। এটা আমরা কি শিখলাম? বলের এককগুলা। একটা হচ্ছে পরম একক, একটা হচ্ছে অভিকর্ষ একক। তাহলে আমরা বলের পরম একক এবং অভিকর্ষ একক সম্পর্কে জানলাম। এরপর দেখো আমরা জানবো এই একক দুই একটা এককের মধ্যে সম্পর্ক, অর্থাৎ নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক। নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক কি? তাহলে আমরা জানি 1 নিউটন সমান কত? কিছুক্ষণ আগে আমরা বললাম যে বলে 1 কিলোগ্রাম ভরের বস্তুর উপর ক্রিয়া করে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে তাকে বলা হচ্ছে 1 নিউটন। তাহলে 1 নিউটন সমান আমরা কি লিখতে পারি? 1 কিলোগ্রাম ইনটু 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। 1 কিলোগ্রাম সমান কত? আমরা সবাই জানি 1000 গ্রাম ইনটু 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার। সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। এটাকে যদি সূচকে নিয়ে আমরা করি তাহলে লেখা যায় 10 টু দি পাওয়ার 5 গ্রাম ইনটু সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। 10 টু দি পাওয়ার 5 দেখো এটা গ্রাম সেন্টিমিটার আছে তাই না? আমরা কিছু আগে জেনে আসলাম যে বল 1 গ্রাম ভরের উপর বস্তু 1 গ্রাম ভরের বস্তুর উপর ক্রিয়া করে 1 সেন্টিমিটার পার সেকেন্ড ত্বরণ সৃষ্টি করে তাকে কি বলা হয়? ডাইন। এটি হচ্ছে নিউটন এবং ডাইনের মধ্যে সম্পর্ক। এখানে আর একটি সম্পর্ক আমরা দেখি। এই সম্পর্কগুলো তোমাদের সাধারণত অতি সংক্ষিপ্ত আকারে বা সংক্ষিপ্ত আকারেও আসতে পারে এবং আসেও, তোমাদের দেখবা
পাউন্ডাল ও ডাইনের মধ্যে সম্পর্ক। তাহলে 1 পাউন্ডাল সমান কত? 1 পাউন্ডাল সমান আমরা জানি 1 পাউন্ড ইনটু 1 ফুট পার সেকেন্ড স্কয়ার। 1 পাউন্ড সমান কত? আর প্রথম লেকচারে তোমাদের অবশ্যই মনে আছে আমি বলেছিলাম 1 পাউন্ড সমান হচ্ছে 453.6 গ্রাম ইনটু 1 ফুট সমান কত? 30.48 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। এটা তোমাদের মনে রাখতে হবে 1 পাউন্ড সমান হচ্ছে 453.6 গ্রাম আর 1 ফুট সমান হচ্ছে 30.48 সেন্টিমিটার। তাহলে এটাকে গুণ করলে আমাদের হবে 13,825 সামথিং হয় সাধারণত, সেটাকে আমরা লিখতে পারি গ্রাম ইনটু সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। সেম একই ভাবে 13,825 এই গ্রাম সেন্টিমিটার, যে বল 1 গ্রাম ভরের প্রস্তুত প্রক্রিয়া করে 1 সেন্টিমিটার পার সেকেন্ড ত্বরণ সৃষ্টি করে তাকে বলা হচ্ছে কি ডাইন। তো ডাইন, এটি হচ্ছে ডাইন এবং পাউন্ডালের মধ্যে সম্পর্ক। তাহলে আমরা নিউটনের প্রথম সূত্র থেকে দুটো বিষয় জানি, সেটা হচ্ছে একটা হচ্ছে বল, বলের পরমাণু একক ও বিকর্ষ একক সম্পর্কে আমরা জানলাম, দুটো এককের মধ্যে আমরা সম্পর্ক নির্ণয় করলাম। ওখানে প্রথম সূত্র থেকে আরেকটা বিষয় সম্পর্কে আমরা জানতে পারি, সেটা হচ্ছে কি জড়তা বা ইনারশিয়া। জড়তাটা কি? জড়তাটা হচ্ছে এমন যে স্থির বস্তু স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা এবং গতিশীল বস্তু গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা বা টেন্ডেন্সি, এটাই হচ্ছে জড়তা। অর্থাৎ স্থির বস্তু স্থির থাকতে চায় এবং গতিশীল বস্তু কি সরল পথে সমগতিতে চলতে চায় বা গতিশীল থাকতে চায়। এই যে বস্তুর থাকতে চাওয়ার যে টেন্ডেন্সি বা প্রবণতা, এটাই হচ্ছে জড়তা। এই জড়তা দুই রকম, একটা হচ্ছে স্থিতি জড়তা, যেটা ইনারশিয়া অফ রেস্ট, আর হচ্ছে গতি জড়তা, যেটা ইনারশিয়া অফ মোশন। তাহলে জড়তা দুই রকম, একটা স্থিতি জড়তা আর হচ্ছে গতি জড়তা। খুবই সহজ, সেটা হচ্ছে স্থিতি জড়তা কাকে বলা হয়? স্থির বস্তু স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা তাকে বলা হচ্ছে স্থিতি জড়তা, আর গতি জড়তা হচ্ছে গতিশীল বস্তু গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা বা টেন্ডেন্সি তাকে বলা হচ্ছে গতি জড়তা। এর অনেক উদাহরণ আছে, তোমাদের বই দেখে নেবে স্থিতি জড়তা উদাহরণটা কোনগুলো দেখে নিবা। যে তোমরা সবাই জানো আমরা যখন বাসে চড়ি, বাসে চললে তোমাদের দেখবা যে বাস যখন স্টার্ট হয় মানে চলা শুরু করবে, তখন দেখবা যাত্রী কি আমরা যখন বাসে বসে থাকি পিছন দিকে আমরা ঝুঁকে পড়ি। তার মানে কি আমাদের শরীরের নিচের অংশটুকু বাসের অনুভূমিক পাতের সাথে কি স্থির আছে, কিন্তু উপরের অংশটুকু স্থির থাকে না। তখন কি এটা স্থির থাকতে চায় কিন্তু আসলে স্থির থাকে না, পিছন দিকে ঝুঁকে পড়ে। এটা স্থিতি জড়তার উদাহরণ। তোমাদের বই আরো দেখবে অনেক উদাহরণ দেওয়া আছে। একটি গ্লাসের উপর তুমি একটি শক্ত কোনো কাগজের উপর তুমি যদি কোনো পাথরখণ্ড রেখে তুমি গ্লাস থেকে যখন তুমি ওই কাগজটুকু ভারী কাগজটুকু দ্রুত গতিতে টেনে সরাবা গ্লাসের মুখ থেকে, তখন দেখবো যে পাথরখণ্ডটি নিচের দিকে পড়ে গেছে। এগুলো হচ্ছে স্থিতি জড়তার উদাহরণ। সেম গতি জড়তার উদাহরণ আছে, দেখবো যখন বাসে যখন ব্রেক কষে, হুট করে ব্রেক যখন কষে তখন কি হয় বলতো, আমরা কি সামনের দিকে ঝুঁকে পড়ি। তারপরে আমাদের নিচের অংশটুকু বাসের সমতল পাতের সাথে স্থির আছে, কিন্তু উপরের আপার পোর্শনটা আমাদের কি স্থির নাই। ব্রেক কষলে দেখবো আমরা সামনের দিকে হুমড়িকে পড়ি। এটা হচ্ছে গতি জড়তার উদাহরণ। ফ্যান অফ করলেই কিন্তু সাথে সাথে কি ফ্যানের পাখা অফ হয়, কিছুক্ষণ ফ্যান ঘুরতে থাকে। এগুলো তোমাদের অনেক উদাহরণ আছে দেখবে স্থিতি জড়তা এবং গতি জড়তার। আশা করি তোমরা এগুলা বাসায় বসে বসে দেখে নিবা। আমরা প্রথম অধ্যায় সম্পর্কে প্রথম অধ্যায় না, সেটা আমরা কি জানলাম নিউটনের গতিসূত্র, তিনটি গতিসূত্রের মধ্যে প্রথম সূত্র থেকে আমরা বেঁচে কিছু আলোচনা করলাম। এরপর হচ্ছে দ্বিতীয় সূত্রটি আছে সেকেন্ড ল। দ্বিতীয় সূত্রটি কি খুবই ইম্পর্টেন্ট এই সূত্র, সেটা হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। বস্তুর ভরবেগের পরিবর্তন দ্বিতীয় সূত্র হচ্ছে
তাহলে নিউটনের দ্বিতীয় সূত্রটি হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। এটা হচ্ছে সেকেন্ড ল। কি বললাম? বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। তাহলে আমরা একটু দেখি। ধরি এটি একটি পাতলখণ্ড, এই বস্তুর ভর আমি ধরলাম m, যদি এর বেগ v হয় তাহলে আমরা ভরবেগ সমান কি জানি? ভরবেগ তোমরা সবাই জানো, ভরবেগকে p দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ভরবেগ কাকে বলা হয়? ভর এবং বেগের গুণফলকে বলা হচ্ছে ভরবেগ। তাহলে ভরবেগ p সমান আমরা এখান থেকে এই বস্তু থেকে কি লিখতে পারি? ভর হচ্ছে m, বেগ কত? v। তাহলে ভরবেগ p সমান লেখা যাবে mv। এখন এটাকে যদি আমি ভরবেগের পরিবর্তনের হার যদি আমি নির্ণয় করতে চাই, এটা ডিফারেন্সিয়েট আকারে লিখতে যদি আমি চাই, তাহলে কিভাবে লেখা যাবে? এটা দেখো, d/dt অফ p, অর্থাৎ সময়ের সাথে ভরবেগের পরিবর্তনের হার। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, d/dt অফ mv, মানে p এর জায়গায় মান বসে দিলাম। এটাকে আবার লেখা যাবে m, যেহেতু ধ্রুব তাহলে mটাকে আমি বাইরে নিতে পারি, তাহলে লেখা যাবে d/dt অফ v। এটা দেখো তো, এটা হচ্ছে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার। এটা ছিল সময়ের সাথে ভরবেগের পরিবর্তনের হার, আর এটা হচ্ছে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার। তাহলে সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তন হারকে কি বলে? আমরা সবাই জানি সেটা হচ্ছে ত্বরণ। বোঝা গেছে? তোমরা একটা বেসিক বলে রাখি, আমরা ত্বরণকে এখানে রৈখিক বেগের ক্ষেত্রে ত্বরণকে a দ্বারা প্রকাশ করতেছি। তোমাদের বই আমাদের ফিজিক্স 1-এ দেখবা ত্বরণকে, রৈখিক বেগের ত্বরণকে স্মল f দ্বারা প্রকাশ করা হয়। তুমি f ও ইউজ করতে পারো, ছোটহাতের এও ইউজ করতে পারো। তাহলে এটা হচ্ছে কি? বেগ, সময়ের সাথে বেগ পরিবর্তনের হার। কিন্তু দ্বিতীয় লতে আমাদের নিউটনের দ্বিতীয় সূত্রতে বলা হচ্ছে কি? বস্তুর উপর প্রযুক্ত বলের বস্তুর ভরবেগের পরিবর্তন তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে আমাদের ভরবেগ কত? m এ। তাহলে এর প্রযুক্ত বল কত? আমি যদি এই বস্তুটির উপর f বল প্রয়োগ করি তাহলে কি হবে দেখো তো? তাহলে f সমানুপাতিক ভরবেগের পরিবর্তন কত? m এ। তাহলে f সমানুপাতিক m এ, বা সমানুপাতিক চিহ্ন যদি আমি তুলে দিতে চাই তাহলে একটা কি ধ্রুবক আসবে, সরি, k ইনটু m এ। ক্লিয়ার? এখন এখানে একটু দেখো, এখানে হচ্ছে তুমি যদি একক ভরের কোনো বস্তুর উপর একক ত্বরণ সৃষ্টি করতে যে বল দরকার বা যে বল প্রয়োজন তাকে যদি আমরা একক বল ধরি, অর্থাৎ m এর মান 1, a এর মান 1 এবং f এর মান যদি আমরা 1 ধরি, তাহলে k এর মান কত পাবো? 1 পাবো। এটা হচ্ছে একক বলের সংজ্ঞা। কি বলা হচ্ছে? যে একক ভরের কোনো বস্তুর উপর একক মানের বল প্রয়োগ করে তুমি যদি একক ত্বরণ সৃষ্টি করো তাহলে এই বলটাকে বলা হচ্ছে একক বল। তাহলে এখানে যদি তুমি m = 1, a = 1, তাহলে আমরা f = যদি 1 ধরি, তাহলে এখানে কি পাবো আমরা? k = কত পাবো? 1, তাই না? তাহলে উপরোক্ত সমীকরণ আমরা কি পেতে পারি দেখো তো? তাহলে f, তাহলে এখানে আমরা পাবো f = m। এই প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এই প্রশ্ন তোমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে যে নিউটনের তৃতীয় সূত্রতে প্রতিপাদন করো f = m। আমি এখানে ডিফারেন্সিয়েশন আকারে দেখালাম, তোমরা এটাকে অন্যভাবেও তোমাদের বইয়ে দেখবা যে অন্যভাবে করে দেওয়া আছে। এখানে ভরবেগ আকারে দেওয়া আছে, আদি ভরবেগ, শেষ ভরবেগ, তোমরা ওভাবে লিখতে পারো। ডিফারেন্সিয়েশন করেও তুমি এভাবেও করতে পারো। তোমার কাছে যেটা সহজ মনে হবে তুমি সেটাই করতে পারবা। আজকে আমরা নিউটনের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করলাম। প্রথম সূত্র থেকে আমরা কি পাই? ফোর্স এবং ইনারশিয়া, অর্থাৎ বল এবং জড়তা সম্পর্কে ধারণা পাই। সে সম্পর্কে আমরা অলরেডি জেনেছি কিছু কিছু করে। সেকেন্ড ল থেকে আমরা এই বলের পরিমাণ সম্পর্কে, আমরা পরিমাপ সম্পর্কে আমরা ধারণা পেতে পারি। তো আমরা নেক্সট ক্লাসে চেষ্টা করব, নিউটনের দ্বিতীয় সূত্র আছে, তার মধ্যে আমাদের আবার কিছু একটা টপিক বাকি থাকলো, সেটা হচ্ছে ঘর্ষণ। তো আমরা চেষ্টা করব আগামী ক্লাসে, তো পরবর্তী লেকচারে নিউটনের দ্বিতীয় সূত্র এবং ঘর্ষণ সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করার জন্য। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আগামী লেকচার তোমাদের আগাম শুভ কামনা জানিয়ে এখানে শেষ করছি। ভালো থাকো।